আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো তার জন্য প্রথমে আমরা হচ্ছে স্থানাঙ্কটার আঁকায় নেই, মানে স্থানাঙ্ক ব্যবস্থা কোঅর্ডিনেটটা আঁকায় নেই। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। এখন যে দুইটা বিন্দুর কথা বলতেছিলাম সেই দুইটা বিন্দুকে ডিফাইন করি। ধরে নাও যে এখানে একটা বিন্দু আছে পি, সে বোঝায় হচ্ছে এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান। আর এখানে আরেকটা বিন্দু আছে ধরে নেই কিউ, সে বোঝায় হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, আর এক্স টু ওয়াই টু হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। আগে বলছিলাম যে হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে দুইটি বিন্দু, মানে স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান। তাহলে দুইটা বিন্দুর অবস্থান আমার জানা হয়ে গেছে। এখন এক্স কমা মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান দ্বারা বোঝাচ্ছে এখানে পি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান, আর ওয়াই ওয়ান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই এক্স ও এক্স ড্যাশ, মানে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই ওয়ান। সিমিলারলি এখানেও তাই হচ্ছে, এখানে এক্স অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই টু, আর কিউ বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স টু। তো এখন আমি এখানে একটা ছোটো একটা ত্রিভুজ আঁকায় নিব। পি থেকে এই যে সরলরেখা, এটার উপর একটা লম্ব আঁকাবো, এটা ধরে নিলাম পিএন। আর এই দুইটা লাইন আমি এখন যোগ করে দিব। তাহলে এখানে যে ত্রিভুজটা হয়েছে পি কিউ এন, এটার দিকে তাকালে দেখবা যে হচ্ছে পিএন এবং কিউএন দ্বারা কী বোঝাচ্ছে। পিএন হচ্ছে এই টোটাল ডিস্টেন্স থেকে এতটুকু ডিস্টেন্স বাদ দেওয়া। তো এই টোটাল ডিস্টেন্স হচ্ছে এই যে এক্স টু, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স ওয়ান। তো এইখান থেকে এটা যদি বাদ দেয় তাহলে আমি পিএন পাবো। তাহলে পিএন ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর কিউএন যেটা আছে, কিউএন দ্বারা বোঝাই হচ্ছে এই টোটাল ডিস্টেন্সকে যদি আমি এতটুকু ডিস্টেন্স থেকে বাদ দিয়ে দেই, তাহলে এই টোটাল ডিস্টেন্স বলতে মূলত বোঝাচ্ছে হচ্ছে ওয়াই টুকে, আর এতটুকু ডিস্টেন্স বলতে এই যে ওয়াই ওয়ানকে বোঝাচ্ছে। তাহলে কিউএন সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, মানে এখানে সব কিছুই লম্ব হচ্ছে, মানে এই অ্যাক্সিসের উপর এই রেখাটা লম্ব, তার উপর এটা লম্ব, মানে এটা এই যে এই কিউএন এবং পিএন পরস্পর লম্ব। তার মানে হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, এখানে পি কিউ এর দূরত্বটা হচ্ছে পি কিউ স্কোয়ার সমান কিউএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। তাহলে পি কিউ সমান হচ্ছে রুট ওভার কিউএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার, মানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করছে এখানে। তাহলে কিউএন বলতে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, পিএন বলতে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এটাকে একটু যদি অর্ডিনেট করি তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের রাশিমালা হচ্ছে এইটা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু বিন্দুর যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা হচ্ছে এইটা। তো এটাকে যদি আমি পোলার স্থানাঙ্কে হিসাব করতে যাই, পোলার স্থানাঙ্কে হিসাব করতে গেলে তাহলে আমি এটাকে ধরে নিব হচ্ছে এক্স কমা ওয়াই। তো এখানে আছে হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটাকে লিখে নিব হচ্ছে আর ওয়ান কস থিটা ওয়ান কমা আর ওয়ান সাইন থিটা ওয়ান। তার মানে হচ্ছে এই বিন্দুর পরিবর্তে লিখব আর ওয়ান cos theta 1 r2 sin r1 sin theta 1। সিমিলারলি এই বিন্দুর জন্য ধরে নিব হচ্ছে x2 বলতে r2 cos theta 2 কমা r2 sin theta 2। তাহলে এখন হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এদের দূরত্বটা হবে এই যে এখানে এই মানগুলো বসায় দিব। তাহলে আসবে হচ্ছে এক্স ওয়ানের পরিবর্তে
r1 cos theta 1 মাইনাস x2 পরিবর্তে r2 cos theta 2 হোল স্কয়ার প্লাস y1 এর পরিবর্তে r1 sin theta 1 মাইনাস r2 sin theta 2 হোল স্কয়ার। আচ্ছা, এবার যদি আমি ভাঙায় দেই স্কয়ারগুলা, তাহলে r1 cos 1 r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1 r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1, এই দুটার যোগফল আসলে আসবে হচ্ছে r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা 1। সিমিলারলি হচ্ছে r2 এর বেলায় আসবে r2 স্কয়ার cos স্কয়ার থিটা 2 r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2, সেই দুটো যোগ করলে r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 2। তারপরে এই দুইটাকে ভাঙালে আসবে হচ্ছে মানে মাইনাস 2r1 r2 cos থিটা 1 cos থিটা 2, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 2r1 r2 sin থিটা 1 sin থিটা 2। তো মাইনাস 2r1 r2 যদি কমন নেই, তাহলে প্রথম ক্ষেত্রে পাবো হচ্ছে cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, কারণ sin স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা 1 মানে 1, sin স্কয়ার থিটা 2 প্লাস cos স্কয়ার থিটা 2 মানে 1। আর এখানে হচ্ছে 2r1 r2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। এটা হচ্ছে তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, এটা দ্বারা বোঝাবে হচ্ছে মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্ব যদি এইটা হয়, এই রেজাল্ট, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেই রেজাল্টটা হবে হচ্ছে এইটা। তোমরা এই দুটো নোট করে রাখো। আচ্ছা, এক্সাম্পল হিসেবে একটা ম্যাথ দেখো, সেটা বলছে হচ্ছে এক্স অক্ষ এবং -5, -7 বিন্দু থেকে 4, k বিন্দুটির দূরত্ব যদি সমান হয়, k এর ভ্যালু কত? তার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই -5, থেকে এই বিন্দুর ডিস্টেন্সটা হচ্ছে সেম। তো ফার্স্টলি হচ্ছে এক্স অক্ষ থেকে আমি হচ্ছে এই বিন্দুর দূরত্ব কীভাবে হিসাব করব সেটা দেখো। সেটা হচ্ছে এটা যদি ওয়াই অক্ষ আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে 4, k দ্বারা কি বোঝাবে এইটা, তাহলে 4, k দ্বারা যদি এক্স অ্যাক্সিসের লম্ব দূরত্ব বোঝাতে হইলে কে লিখতে হবে এখানে, আর ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটাকে লিখতে হবে 4। তাহলে দেখো এক্স অ্যাক্সিস থেকে 4, k বিন্দুর যে দূরত্ব সেটা কত হচ্ছে, অবশ্যই কে হচ্ছে, মানে এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে সেই বিন্দুর কোটি, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর হচ্ছে ভুজ। তাহলে সেই হিসাব করলে এই এক্স অ্যাক্সিস থেকে 4, k বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে কে, সেইটা হচ্ছে -5, -7 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের সমান। তাহলে -5, -7 থেকে এই বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে দুইটি বিন্দুর যে দূরত্ব সেটা। তাহলে -5, -4 হোল স্কয়ার প্লাস -7, -k হোল স্কয়ার। তাহলে হচ্ছে এই পাশে স্কোয়ারটা নিয়ে আসলে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এটা আসে, আর এই পাশে 9-এর উপর স্কোয়ার করলে 81 প্লাস 7 স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস 14k। তাহলে উভয় পক্ষ থেকে k স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে 14k সমান হচ্ছে -81 -49। -65/7 এটা অ্যান্সার।
আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতির কল্যাণে আমরা যে কোনো একটি বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যেমন আমরা স্থানাঙ্কে যে কোনো যতগুলো বিন্দু সম্ভব একটা বহুভুজের জন্য সবগুলা বিন্দুকে প্লট করে নিয়ে সেই বিন্দুগুলোর সাপেক্ষে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো তো চলো দেখি কীভাবে সম্ভব। তো ফার্স্টলি আমি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলাম, তারপরে 3টা বিন্দু নিলাম। তো 3টা বিন্দু নিয়ে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। তো এই একটা বিন্দু x1 y1 হলো, এটা যদি x2 y2 হয়, তো এটাকে ধরলাম x3 y3। আচ্ছা, 3টা বিন্দুর জন্য 3টা বাহু, এটাকে এ, এটাকে বি ধরলে এটা এ বি বাহু, এটাকে সি ধরলে এটা হচ্ছে বিসি বাহু, এটা সি এ বাহু। আচ্ছা, 3টা বাহু হলো। এখন এই 3টা বিন্দুর জন্য আমরা যে 3টা স্থানাঙ্ক পাইছি, যেমন এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তারপর এটা x2 y2, আর এটা হচ্ছে x3 y3। এখন এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এই বিন্দু, এটা যদি x অ্যাক্সিস হয় আর এটা যদি y অ্যাক্সিস হয়, x অ্যাক্সিস থেকে যে দূরত্ব সেটা হবে y1, আর এই বিন্দুর জন্য সেটা হবে y2, আর এটার জন্য হচ্ছে y3। এখন হচ্ছে এই যে লম্বটা অঙ্কন করলাম এ থেকে, এইটার নাম দেই হচ্ছে p, এইটা q, আর এটা r। তাহলে এখন হচ্ছে এই বিন্দুর জন্য y অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে x1, এইটার জন্য সেটা হবে অ্যাক্সিসটা উপরে নেই, এইটার জন্য সেটা হবে হচ্ছে x2, আর এই পয়েন্টের জন্য সেটা হবে x3। এখন আমাকে নির্ণয় করতে হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে 3টা বিন্দুতে গঠিত বহুভুজটা হচ্ছে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তো তার জন্য এইখানে দেখো, এখানে কয়েকটা ক্ষেত্র হয়েছে, মানে 2টা ট্র্যাপিজিয়াম হয়েছে, এই 2টা ট্র্যাপিজিয়াম, আর এইখানে হচ্ছে আর একটা ট্র্যাপিজিয়াম হয়েছে। মানে আমরা হচ্ছে এই যে পুরা ক্ষেত্র হয়েছে, মানে এ বি সি আর পি, এই পুরোটা হচ্ছে একটা 5 বাহু বিশিষ্ট একটা পঞ্চভুজ হয়েছে। এই পঞ্চভুজ থেকে যদি এসি আর পি এতটুকু বাদ দিতে পারি তাহলে আমরা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো। তো প্রথমে যে এই যে পঞ্চভুজের জন্য তো আমরা তো কোনো ক্ষেত্রফল সূত্র জানি না। তো এইখানে দেখবা যে 2টা ট্র্যাপিজিয়াম হয়েছে। প্রথম ট্র্যাপিজিয়াম হচ্ছে এ বি পি কিউ। আচ্ছা, এ বি পি কিউ, তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে বিসি আর কিউ। তাহলে আচ্ছা, এই 2টার সমষ্টি থেকে এখন আমরা হচ্ছে এই যে ফাইনাল যে ট্র্যাপিজিয়াম এসি আর পি, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে হচ্ছে এবিপি কিউ, মানে এই যে ট্র্যাপিজিয়াম হয়েছে এবি কিউবি লিখে এখানে, সরি। আচ্ছা, এবি কিউবি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই যে সমান্তরাল 2টা বাহু আছে y1 আর হচ্ছে y2, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এই যে 2 সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে পি কিউ, এদের গুণফল, আর হচ্ছে হাফ, মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল। সমান্তরাল বাহু হচ্ছে এখানে এপি আর হচ্ছে বি কিউ, মানে হচ্ছে y1 প্লাস y2 ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, মানে হচ্ছে পি কিউ। আচ্ছা, পি কিউ হচ্ছে এই যে মূল বিন্দু থেকে ও কিউ থেকে ওপিটা বাদ দিতে হবে। আর ও কিউটা হচ্ছে এই যে বি বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স মানে x2, আর ওপিটা হচ্ছে এ বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে x2 মাইনাস x1। আর এখানে যে ট্র্যাপিজিয়াম হচ্ছে বিসি আর কিউ, এইটার জন্য হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে y2 আর হচ্ছে y3, এই দুটোর যোগফল, আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর কিউ। আর কিউটা হচ্ছে এই যে ও আর বলতে হচ্ছে এই যে সি বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স মানে হচ্ছে x3।
আর ও কিউটা হচ্ছে বি বিন্দুর জন্য ও অক্ষ থেকে যে ডিস্টেন্স, মানে এটা হচ্ছে x2। তাহলে x3 থেকে যদি x2টা বাদ দিয়ে দেয় তাহলে আর কিউ ভ্যালু পাওয়া যায়, তাহলে হচ্ছে x3 মাইনাস x2 মাইনাস এসিআরপি। এসিআরপি বলতে এই দুইটা সমান্তরাল যে বাহু আছে এদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পিআর। তাহলে হাফ ইন্টু y1 প্লাস y3 আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে পিআর, মানে হচ্ছে x3 থেকে x1টা বাদ দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এইটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে x1 সম্বলিত যে পদগুলা, মানে x1 যদি আমি নিতে চাই তাহলে এখানে আসবে হচ্ছে x1 মাইনাস y1 মাইনাস y2, আর এখানে আরেকটা x1 আছে যেটা হচ্ছে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে y1 প্লাস y3। আচ্ছা, সব ক্ষেত্রে যেহেতু হাফ আছে হাফটা কমন নিতে পারি। এরপর যেটা করব, x1 এর পর x2টা দেখব। x2 সাথে এই পাশে y1 প্লাস y2 আছে, আর এখানে হচ্ছে x2 সাথে আছে মাইনাস y2 মাইনাস y3। ফাইনালি x3 যদি দেখি এখানে আছে একটা x3 সাথে y2 প্লাস y3, আর এখানে x3 সাথে হচ্ছে মাইনাস y1 মাইনাস y3। আচ্ছা, এখানে হচ্ছে y1 মাইনাস y1 ক্যান্সেল আউট, x1 ইন্টু হচ্ছে y3 মাইনাস y2 প্লাস x2 নিলে হবে y2 মাইনাস y2 ক্যান্সেল আউট, y1 মাইনাস y3 প্লাস হচ্ছে x3 নিলে হবে হচ্ছে y2 মাইনাস y1। তাহলে ফাইনালি এটা দেখতে একটা ডিটারমিনেন্টের মতো হবে, সেটা লিখলে দাঁড়াবে এরকম, হাফ ইন্টু x1 y3 মাইনাস y2। আচ্ছা, এরপর y3 আর y2, যেহেতু এখানে y3 মাইনাস y2 ছিল, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, সবগুলো থেকে মাইনাস বাইরে নিয়ে আসলে আলটিমেটলি একটা মাইনাস বাইরে আসে। মাইনাসটা বাইরে আসলে এখানে একটা ডিটারমিনেন্ট সাজানো যায়, সেটা হচ্ছে x1 x2 আর x3, আর তারপরে দেখবা যে x1 এর সাথে x2 মাইনাস y2 মাইনাস y3 হয়, আর x2 এর সাথে কি হয় y3 মাইনাস y1, আর x3 বেলায় হয় হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। আর মাইনাসটা সামনে নেওয়ার জন্য এখানে যদি একটা মাইনাস সামনে নেই তাহলে এইসব প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে একটা মাইনাস আসছে সামনে, আর এখানে x1 x2 x3 সাজাইলে এইরকম একটা ডিটারমিনেন্ট পাওয়া যাবে। তো এইটা মাইনাস আসার কারণ হচ্ছে বইয়ে বা যে কোনো জায়গায় যে প্রমাণগুলো থাকে প্রমাণগুলোতে দেখবে হচ্ছে x1 y1 x2 y2 আর x3 y3, এই যে তিনটা বিন্দু আছে এই বিন্দুগুলোকে তার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সাজাইছে। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ যদি সাজানো হয় মানে হচ্ছে এইখানে তাহলে x1 y1 আর এখানে যদি x2 y2, মানে এখানে x2 y2 আর এখানে যদি x3 y3 যদি নেও তাহলে দেখবা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সাজানো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে প্লাস আসবে। বাট আমি এখানে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে x1 y1 x2 y2 আর হচ্ছে x3 y3, তো সেই কারণে মাইনাস আসছে। তো দেখবা যে হচ্ছে বিন্দুগুলোকে যদি গ্রাফে প্লট করার পরে যদি ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয়, বুঝছো, ঘড়ির কাঁটার দিকে নিলে তোমার এইখানে x1 x2 x3 y1 y2 y3 মান বসালে দেখবা যে ক্ষেত্রফলটা মাইনাস আসবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে হচ্ছে এই যে এইটা যদি তুমি ফলো করো x1 y1 তারপর হচ্ছে x2 y2 তারপর x3 y3, এই টার্মটা যদি ফলো করো তাহলে দেখবা যে ক্ষেত্রফলটা হচ্ছে প্লাস আসতেছে। এই কারণে বইয়ে হচ্ছে দ্রষ্টব্য আকারে লেখা থাকে যে যদি তুমি ঘড়ির কাঁটার দিকে বিন্দুগুলো স্থাপন করে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তোমার ক্ষেত্রফলটা মাইনাস আসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নাও তাহলে হচ্ছে প্লাস আসবে।
আর হচ্ছে ঘড়ির দিকে। ত্রিভুজের ক্ষেত্রে যেটা দেখলাম আমি সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে 3টা বিন্দু দেওয়া থাকলে 3টা বিন্দুকে যদি এইভাবে প্লট করা হয়, মানে এই নির্ণায়কের ভিতরে এক্স, মানে একটা কলাম বরাবর এক্স, একটা কলাম বরাবর ওয়াই, আর একটা কলাম বরাবর শুধু হচ্ছে 1 যদি নেই, আর সামনে একটা হাফ নিয়ে যদি একটা ডিটারমিনেন্ট তৈরি করি, তাহলে এইটার যে মান, এইটার মানটাই হয়ে যাবে ক্ষেত্রফল। তো এইটার মান মনে করো যে ডেল্টা অফ এবিসি, আর এইটার মানটা হচ্ছে সবসময় ধনাত্মক নেওয়ার জন্য একটা করে মড নিতে পারবো। একটা মড নিলে মডুলাস মানটা যখন চলে আসবে তখন সবসময় ধনাত্মক মান পাবো, তখন হচ্ছে আমার একটা ধনাত্মক ক্ষেত্রফল আসবে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। বাট অন্য কোনো বহুভুজের ক্ষেত্রে তখন অবশ্যই একাধিক বিন্দু থাকবে। তো একাধিক বিন্দু থাকার জন্য তোমরা দেখতে পারো যে চতুর্ভুজ বা পঞ্চভুজ এরকম নিয়ে যদি মানে ক্ষেত্রফল নির্ণয় করো, যে মনে করো যে এইরকম গ্রাফে চতুর্ভুজ হিসাব করলা, তো সেই ক্ষেত্রেও একইভাবে হচ্ছে সবগুলা বিন্দুর হচ্ছে ভুজ এবং কোটি বরাবর যে দৈর্ঘ্যটা হিসাব করা যাচ্ছে, সেইটা করলে আলটিমেটলি দেখবা যে এখানে কতগুলো ট্র্যাপিজিয়াম পাওয়া যাচ্ছে, সেখান থেকে এই যে ট্র্যাপিজিয়ামগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে আলটিমেটলি হচ্ছে একটা চতুর্ভুজ আসবে। এবং সেই ক্ষেত্রেও এই একইভাবে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা, মানে বিন্দু স্থানাঙ্কর মাধ্যমে যে কোনো বহুভুজে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তো এই ক্ষেত্রে তোমার এই যে নির্ণয়টা দাঁড় করানো গেছে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে বা পঞ্চভুজ বা যে কোনো ত্রিভুজের চেয়ে 3 বাহুর বেশি সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে কখনো এই নির্ণয়টা দাঁড় করানো একটু কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই মানে একটা রাশির দরকার, মানে তখন এই রাশিকে সহজ করার জন্য এইভাবে লেখা হয়। এইখানে হচ্ছে এইটা দ্বারা মিন করে হচ্ছে একে একে গুণ করব, যথাক্রমে গুণ করে যোগ দিব। তারপর হচ্ছে বিপরীত ক্রমে আমি হচ্ছে এই দিক বরাবর কোনাকুনি কর্ণ বরাবর হচ্ছে বিয়োগ দিব, তাহলে আসবে হচ্ছে -x2y1 -x3y2 -x1y3। তো এইটা আসবে। আর এখানেও যদি তুমি একই হিসাবটা করো তো তাও আসবে একই জিনিস। x1কে নিলে y2 -x1y3, y1কে নিলে y1 x3 y1 x2 প্লাস যদি 1 কেন তাহলে আসবে হচ্ছে x2 y3 x3 y2। সেটাকে সাজালে দাঁড়াবে হচ্ছে x1 y2 প্লাস হচ্ছে x2 y3। তাহলে এটার সাথে এটা যদি মিলাও দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস হচ্ছে এখানে একটু ভুল হয়েছে x3 y1 মাইনাস x2 y1 x1 x3 আর হচ্ছে x2 y3, মানে এটা সেম জিনিস, বাট এখানে যে মানে গণনা করার মানে যে আলাদা একটা প্রথা এখানে সৃষ্টি হয়েছে। মানে এইটা হচ্ছে তুমি যদি বহুভুজের ক্ষেত্রে কাজে লাগাতে পারবা, এখানে 3টা বিন্দুর ক্ষেত্রে 3টা বিন্দু বসানো গেছে, বাট বহুভুজের ক্ষেত্রে তুমি এখানে মানে একটা রো বরাবর যতগুলা তোমার বিন্দু থাকবে ততগুলা মান বসাইতে পারবা। এখানেও ঠিক সেম। বসানোর পরে এইভাবে তুমি হচ্ছে কোন একটা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। ঠিক একইভাবে হিসাব করবা x1 y2 x2 y3 এইভাবে হিসাব করবা, এবং হচ্ছে বিপরীত দিক থেকে যখন উল্টা দিক থেকে কর্ণ হিসাব করবা তখন মাইনাস নিয়ে গুণ দিয়ে বিয়োগ করে দিবা। তো এখানে বহুভুজের ক্ষেত্রফল এবং হচ্ছে শেষে যে n লিখলাম এটা হচ্ছে n বিশিষ্ট হচ্ছে বাহু হতে হবে, তখন এইরকম একটা বহুভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব।
হ্যাঁ, এবার আসি হচ্ছে আমরা দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই দুইটা বিন্দুকে যদি অপর আরেকটা বিন্দু মানে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে এরকম, মনে করো x1, y1 আর x2, y2, ওই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা, সেই সরলরেখাকে যদি আরেকটা বিন্দু মনে করো x, y, সে যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে x, y এই বিন্দুর স্থানাঙ্কটা আমি হচ্ছে m1 আর x1 y1 আর এবার m2 x2 y2 এদের মাধ্যমে প্রকাশ করতে পারবো। মানে যেই বিন্দুটা এই দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমি বাকি দুইটা বিন্দুর সাহায্যে প্রকাশ করতে পারবো। তো এইটার জন্য ফার্স্টলি আমাকে গ্রাফে ওই বিন্দু দুটোকে প্লট করে নিতে হবে। তো এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা যদি মূল বিন্দু হয় তাহলে দেখবা যে এইখানে তিনটা বিন্দুর হচ্ছে তিনটার ভুজকোটির প্রেক্ষিতে আমি ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স হিসেবে x1, এই পাশে হচ্ছে x আর এটা হচ্ছে x2 লিখে নিলাম। তারপর হচ্ছে এই যে লম্ব টানলাম এইটা হবে y1, এইটা হবে y আর এটা হবে হচ্ছে y2। এখন এই তিনটা বিন্দুর নাম দেই a, b, c। আর এই বিন্দু থেকে যে লম্বগুলো টানতেছি সেটা x অ্যাক্সিসকে যদি p, q, r বিন্দুতে ছেদ করে, আর এইখানে m আর n বিন্দুতে ছেদ করে, এই দুটো বিন্দুকে আমি লিখতে পারি হচ্ছে এস আর টি। আচ্ছা, বিন্দুগুলো আমি মানে ধরে নিলাম। এখন দেখো যে এইখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ বি এস ত্রিভুজ আর এখানে হচ্ছে বিসি টি ত্রিভুজ। আচ্ছা, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখবা যে দুইটা লম্ব রেখা এই দিক দিয়ে গেছে মানে এক্স অক্ষের সাথে লম্ব হয়েছে, তার কিন্তু একটা সরলরেখার উপর যদি দুইটা রেখাই লম্ব হয় মানে দুইটা রেখা যদি সেম অ্যাঙ্গেল তৈরি করে তারা পরস্পর সমান্তরাল। তার উপরে হচ্ছে ওয়াই অক্ষটা এক্স অ্যাক্সিসের সাথে লম্ব দেখে এই যে এনবি এবং এমসি এরা লম্ব হয়েছে বলে অবশ্যই এই সরলরেখাকেও লম্বভাবে ছেদ করছে, আর এই সরলরেখাকেও লম্বভাবে ছেদ করছে। তার মানে এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্সিস যেহেতু পরস্পরের সাথে লম্ব, এবং এখানে বি কিউ এপি এক্স অ্যাক্সিসের সাথে লম্ব, আর এখানে বিএন সিএম ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব, তাহলে পরস্পরের সাথে বিএন এপি এবং এমসি বিকিউ লম্ব হবে। দ্যাটস মিন এখানে যে অ্যাঙ্গেল রয়েছে সেটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এখানে যেহেতু একটা রেখা দুইটা পরস্পর সমান্তরাল রেখাকে ছেদ করছে, তাই ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণটা সমান হবে। তার মানে দেখো দুইটা কোণ সমান হয়েছে মানে ত্রিভুজ দ্বয়ের বাকি দুইটা কোণ সেম হবে। তার মানে এখানে হচ্ছে ত্রিভুজ এএসবি আর ত্রিভুজ বিটিসি দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী হয়েছে। দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের মানে একই পজিশনে মানে দেখতে একই যে বাহুগুলা তাদের রেশিও সমান হবে। মানে এইখানে এএস আর এখানে বিটি এদের অনুপাত, এখানে এসবি এখানে টিসি আর এখানে এবি আর এমসি এদের অনুপাত সবগুলা সমান হবে। মানে এএস বাই বিটি বিএস বাই টিসি সমান হচ্ছে এবি বাই বিসি। এখন আমরা হচ্ছে এএস বাহুর যে দৈর্ঘ্য সেটা নির্ণয় করব। দেখো এএস বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে আমরা হচ্ছে এই যে এইটা এস, তাহলে এই এস বের করতে গেলে আমাদের অবশ্যই এই এ থেকে পি এই ডিস্টেন্স থেকে যদি আমি এস থেকে পি এই ডিস্টেন্সটা বাদ দিই, কারণ কি এসপি ডিস্টেন্সটা হচ্ছে বিকিউ ডিস্টেন্সের সমান যেটা আমার জানা। তাহলে এএস থেকে মানে এস বের করার জন্য এপি থেকে এসপি বাদ দিলে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এপি বলতে পুরোটা মানে হচ্ছে পুরা ওয়াই1, এপি বলতে পুরা ওয়াই1 আর এসপি বলতে বিকিউ এর সমান মানে হচ্ছে ওয়াই। তার মানে এপি থেকে এসপি বাদ দিচ্ছি মানে ওয়াই1 থেকে ওয়াই বাদ দিচ্ছি, তাহলে সেটা লিখে নেই।
y1 থেকে y বাদ দিচ্ছি। আর বিটি যখন নিব, বিটি নিতে গেলে অবশ্যই বিকিউ থেকে টিকিউ বাদ দিতে হবে। আর বিকিউ বলতে হচ্ছে ওয়াই, আর টিকিউ হচ্ছে সিআর এর সমান, মানে হচ্ছে y2। তাহলে বিকিউ ইজুকালস টু হচ্ছে বিকিউ মাইনাস টিকিউ, অর্থাৎ বিকিউ মাইনাস সিআর সমান হচ্ছে y মাইনাস y2। আচ্ছা, সিমিলারলি বিএসটা চিন্তা করলে এই যে মানে অনুভূমিক অক্ষ বরাবর এক্স চিন্তা করব, মানে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স। বিএস বলতে এখানে বি একটা পয়েন্ট আছে, তার যে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স। এই এক্স থেকে যদি আমি এসএনটা বাদ দিই, মানে এসএন, আচ্ছা এসএনটা এখানে দেখো, এসএনটা হচ্ছে ঠিক এখানে এতটুকু সমান, মানে এইটা এসএন বলতে অবশ্যই এ ডিস্টেন্স, মানে এ বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্সে আছে, মানে x1 এসএন বলতে হচ্ছে এখানে x1। তাহলে বিএস বলতে অবশ্যই এই পুরা বিএন থেকে এসএন বাদ দিতে হবে। বিএনটা হচ্ছে এখানে এক্স, এই যে বিএনটা হচ্ছে এক্স, এই যে বিএনটা হচ্ছে এক্স, আর এসএনটা হচ্ছে এখানে ওপি মানে x1, মানে হচ্ছে বিএস বলতে পিকিউটা হচ্ছে তাহলে এক্স মাইনাস x1। আর টিসির চিন্তা করলে টিসিটা দেখো, টিসিটা হচ্ছে এই পুরা সিএম থেকে টিএম বাদ, মানে হচ্ছে এখানে আরও থেকে কিউ ও বাদ, আরও হচ্ছে x2 আর কিউ হচ্ছে এক্স, মানে হচ্ছে x2 থেকে এক্সটা বিয়োগ দিচ্ছি। আর এবি আর বিসি বলতে হচ্ছে এদের যে অনুপাতটা হবে, সদৃশকোণী যে ত্রিভুজ আছে দুইটা, এই দুইটার যে এবি ইস টু বিসি, এবি ইস টু বিসি বলতে এরা যে অনুপাতে বি বিন্দুটা এ এবং সি এর সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে সেইটা, মানে m1 ইস টু m2। তাহলে এখানে হচ্ছে m1 ইস টু m2। এখন হচ্ছে 1 আর 3 নাম্বার যে অনুপাত আছে, এই দুইটা অনুপাতকে নিয়ে যদি কাজ করি তাহলে y1 এর মান পেয়ে যাব। তাহলে y1 মাইনাস y ডিভাইডেড হচ্ছে y মাইনাস y2 ইজিক্যালস টু হচ্ছে m1 বাই m2। তাহলে m2 y1 মাইনাস m2 y ইজিক্যালস টু m1 y মাইনাস m1 y2। আচ্ছা, ওয়াই নিয়ে যেহেতু কাজ করব তাহলে এই পাশে ওয়াইগুলো নিয়ে আসবো। এই পাশে যদি ওয়াইগুলো নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস m2 মাইনাস m1 ইন্টু ওয়াই, এই পাশে আসবে মাইনাস m2 y1 মাইনাস m1 y2। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড মাইনাস m1 m2। আচ্ছা, লব হওয়ার উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2 দাঁড়াবে। আচ্ছা, এখন আমি হচ্ছে ওয়াইয়ের মানটা পেয়ে গেছি। ঠিক একইভাবে হচ্ছে এক্সের মান পাওয়ার জন্য 2 নম্বর অনুপাত এবং 3 নম্বর অনুপাত এই দুইটা নিয়ে কাজ করব। আচ্ছা, এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে আসবে হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস x ইকুয়ালস টু m1 বাই m2। আচ্ছা, এবার আর গুণ করে দেই তাহলে হচ্ছে m2x মাইনাস m2x1 ইকুয়ালস টু হচ্ছে m1 x2 মাইনাস m1 x। আচ্ছা, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলে m2x প্লাস m1x ইকুয়ালস টু m2x1 প্লাস m1x2। এখন হচ্ছে যদি কমন নেই তাহলে m1 প্লাস m2 অতএব x ইকুয়ালস টু হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। আচ্ছা, এটা হচ্ছে x এর মান, আর y এর মান ওই পাশে পাইছি হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2। আচ্ছা, এই হচ্ছে আমাদের x আর হচ্ছে y এর মান। তাহলে দেখো দুইটা বিন্দু দিয়ে গঠিত একটা সরলরেখাকে যদি অন্য আরেকটি বিন্দু একটা সার্টেন রেশিওতে যদি অন্তর্বিভক্তি ঘটায় তাহলে তাদের মানটা বের করা সম্ভব হচ্ছে। এইখানে হচ্ছে m1 m2 আমাদের জানা ছিল, আর এখানে যেই বিন্দু দ্বয়কে
অন্তর্বিভক্তি করছে x1 xy বিন্দু, সেই বিন্দুদ্বয় হচ্ছে x1 y1 x2 y2, তারাও এখানে ব্যবহার হয়েছে। তার মানে জাস্ট শুধু x আর y বিন্দু নির্ণয় করা এখন আমাদের পক্ষে একটা ফর্মুলা দিয়ে সম্ভব। এই জন্য এই ফর্মুলাটা তোমরা একটু নোট করে রাখতে পারো, পরবর্তীতে এই রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে আর ওই স্থানাঙ্ক ব্যবস্থায় এইভাবে a b c বিন্দু বসায় কষ্ট করে আর হচ্ছে বের করার দরকার নাই। এখন এই দুইটা ফর্মুলাকে মাথায় রাখলে অন্য যে কোনো ধরনের ম্যাথ প্রবলেম সলভ করা সম্ভব। আচ্ছা, সি বিন্দুটি যদি এ বি বিন্দুদ্বয়কে বহির্ভাবে বিভক্ত করে, সেই ক্ষেত্রে এ বি এর সংযোজক সরলরেখা আর এসি এর সংযোজক সরলরেখা আঁকায় নিব। তারপর যদি বহির্ভাবে বিভক্ত করে, অর্থাৎ সি বিন্দু যদি এ বিকে, এ আর বি বিন্দুকে যদি m1:m2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তার মানে দাঁড়াচ্ছে এই সি এটা হচ্ছে m1 আর সি বিটা হচ্ছে পুরোটা হচ্ছে m2। এখন হচ্ছে জাস্ট দেখো, আমি হচ্ছে অন্তর্বিভক্তির যে কনসেপ্ট সেটা কাজে লাগাবো। এই ক্ষেত্রে একটু চিন্তা করলে বোঝা যাবে যাচ্ছে এসি এর রেশিও যদি m1 হয়, তাহলে এইখানে হচ্ছে m2 - m1 হইতে হবে বিটা। আচ্ছা, m2 - m1 যদি এখন হয়ে থাকে, তাহলে দেখো আমি এইটা ধরতে পারি যে এ বিন্দুটি বি আর সি বিন্দুকে m2 - m1:m1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে হচ্ছে x1, y1 হচ্ছে, এখানে আমি লিখবো এখন m1, আর এইটাকে যদি পুরোটা m2 ধরি তাহলে এটা যোগ করতে হবে, করে নিয়ে m1 × x1 ধরতে পারি, মানে m1 × x2। এর আগে যেভাবে হিসাব করছি যে এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে m1 × হচ্ছে x2 প্লাস হচ্ছে এই রেশিও, পরের রেশিওর সাথে আগের বিন্দুর মানে ভুজটা গুণ হবে, তাহলে হচ্ছে m2 - m1 × x। আচ্ছা, y এর হিসাব করতে গেলে, আচ্ছা m1 আর পরের যে অনুপাত m2 - m1, এখন হচ্ছে m1 এর সাথে মানে পরে মানে আদার যেই বিন্দুটা আছে সেইটার কোটি গুণ হবে, তাহলে m1 × y2 প্লাস হচ্ছে m2 - m1, এইটার সাথে অপর যে বিন্দু আছে সেটার কোটি গুণ হবে। আচ্ছা, এইটা হচ্ছে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে x1 হচ্ছে এই পাশে m1 + m2 - m1 মানে হচ্ছে m2, এটাকে যদি ভাঙাই দেয় m1x2 প্লাস m2x - m1x। আচ্ছা, এইখানে হচ্ছে y1 হচ্ছে হরে থাকবে m2 আর উপরে থাকবে হচ্ছে m1y2 প্লাস m2y - m1y। এখন এইখান থেকে আমি হচ্ছে এক্সটা হিসাব করব, তাহলে m2x1 m1x2 প্লাস m2 - m1 কমন নিলে x হয়। আচ্ছা, যেহেতু আমাদের এক্সটা হিসাব করতে হবে, তাই এক্সটাকে আমি কমন নিব, এক্সটাকে একটু পৃথক করব, তাহলে x হচ্ছে m2x1 - m1x2 ডিভাইডেড হচ্ছে m2 - m1। আচ্ছা, এখানে বোঝার সুবিধার্থে বলে রাখি যে যদি তুমি m2 দিয়ে শুরু করো, m2-র সাথে তো আদার বিন্দু মানে অন্য একটা বিন্দু, মানে m2 হচ্ছে অবশ্যই যেই বিন্দু x2 সেটার সাথে অনুপাত তৈরি করছে, মানে এইখানে m1 হচ্ছে এ বিন্দুর সাথে m1 দ্বারা বোঝানো হচ্ছে, আর m2 হচ্ছে বি বিন্দুর সাথে অন্তর্বিভক্তির ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তার মানে m1 আর m1 হচ্ছে এ বিন্দুর সাথে রিলেটেড আর m2 হচ্ছে বি বিন্দুর সাথে রিলেটেড। তাহলে অবশ্যই যখন m2 ইউজ করবে তখন অবশ্যই x1 নেবে, আর m1 যখন ইউজ করবে তখন x2 নেবে। তো সেই ক্ষেত্রে যদি m2 দিয়ে শুরু করো, তাহলে নিচে যে হর থাকবে হরেও m2 দিয়ে শুরু করবা -m1, সেই ক্ষেত্রে m2x1 - m1x2, আর ইচ্ছা করে লিখতে পারবা m1 - m2 সমান m1x2 - m2x1। আর ঠিক অন্যভাবে এই পাশে হচ্ছে y যদি হিসাব করি, তাহলে আসবে হচ্ছে m2y1 হচ্ছে m1y2 প্লাস m2 - m1y, তাহলে হচ্ছে m2 - m1y হচ্ছে
m2 y1 মাইনাস m1 y2, অর্থাৎ y সমান হচ্ছে আচ্ছা, তাহলে বহির বিভক্তিটা হচ্ছে অন্তর্বিভক্তির যে কনসেপ্ট সেটা দিয়ে প্রমাণ করা গেছে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে m1 মাইনাস m2 m1 x2 মাইনাস m2 x1, আর y ইজ ইকুয়ালস টু হচ্ছে m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1। এবার আসি হচ্ছে একটা সরলরেখা আর একটা সরলরেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতে পারে। তো চলো সেটা একটু দেখি। যেমন হচ্ছে এখানে হচ্ছে সি ডি, এইটা একটা সরলরেখা, আর একটা সরলরেখা এই সিডি সরলরেখাকে সি আর ডি বিন্দুর প্রেক্ষিতে মনে করি সেটা হচ্ছে এবি সরলরেখা, সিডি সরলরেখাকে মানে সি এবং ডি এই দুইটি বিন্দুর প্রেক্ষিতে হিসাব করতে হবে যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মানে এবি সরলরেখা সিডিকে যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সি যে পোর্শনে আছে সেই পাশে m1 হিসাব করব, আর ডি যে পোর্শনে আছে সেই পাশে হচ্ছে m2 হিসাব করব। তাহলে এটা যদি দাঁড়ায় তাহলে আমাকে হিসাব করতে হবে যে এই যে বিন্দু এইটা হচ্ছে আমার হচ্ছে ছেদকারী বিন্দু বা অন্তর্বিভক্ত বিন্দু। তো সেই ক্ষেত্রে দেখবা যে হচ্ছে আমি এই পাশে একটা ত্রিভুজ গঠন করব এসি আর বিসি, আর এই পাশে আমি আরেকটা ত্রিভুজ গঠন করব এডি ইন্টু হচ্ছে বিডি। আচ্ছা, এটা যদি দাঁড়ায় তাহলে দেখবা যে এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার একটা লম্ব দরকার। যদি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করি হাফ ইন্টু এবি ইন্টু এদের লম্ব মানে ভূমির উপর লম্ব, তাহলে এটা যদি ভূমি হিসাব করি এই ভূমির উপর যে লম্ব হবে তাহলে সেইটার একটা মান দেয়, ধরে নিই হচ্ছে সেটা এম। আর এডিবি ত্রিভুজের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব হিসাব করতে চাইলে যে লম্ব দরকার সেটার জন্য এবি সরলরেখার উপরে লম্ব আঁকি ডিএন। আচ্ছা, তাহলে দেখা যাবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা হবে হাফ ইন্টু সিএম ইন্টু এবি, আর ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডিএন ইন্টু এবি। এখন দেখবে যে ত্রিভুজ এবিসি ডিভাইডেড ত্রিভুজ এডিবি এদের যে অনুপাত সেটা দাঁড়াবে হচ্ছে শুধু CM:DN, মানে এখানে এবিটা হচ্ছে সেম জিনিসের অনুপাত। তো ABC:ADB সমান হবে হচ্ছে CM:DN, মানে হচ্ছে এই যে ত্রিভুজদ্বয় গঠন করা হয়েছে সি বিন্দু আর ডি বিন্দু থেকে যে এবি সরলরেখার উপর যে লম্বগুলো টানা হয়েছে যথাক্রমে সিএম এবং ডিএন এদের সমান হবে, মানে এদের অনুপাতের সমান হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই প্রত্যেকটা বিন্দু সি আর ডি থেকে অঙ্কিত লম্ব এর অনুপাতের সমান হবে। তো এইখানে আরেকটা ত্রিভুজ গঠন হয়েছে, তো এইটাকে যদি ইন্টারসেক্ট যে বিন্দু সেটাকে ই ধরি তাহলে CME আর এখানে হচ্ছে DNE। দুইটা ত্রিভুজের দিকে যদি একটু লক্ষ্য করি দেখবা যে এইটা হচ্ছে যে দুটা সরলরেখা যে পাশে ছেদ করছে তাদের বিপরীত পাশে দুটা উৎপন্ন বিপরীত কোণ সমান হবে। আর যেহেতু একটা সরলরেখার উপরে দুইটা বিন্দু থেকে লম্ব টানা হয়েছে অবশ্যই এই দুইটা অ্যাঙ্গেল মানে CME এবং DNE দুটা 90 ডিগ্রি হবে। তাহলে বাকি যে অ্যাঙ্গেল অবশ্যই তাহলে এই দুটার অ্যাঙ্গেল সেম হবে, মানে এখানে হচ্ছে ত্রিভুজ CME আর ত্রিভুজ DNE দুইটা হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেসব বাহুগুলো দেখতে সদৃশ তাদের অনুপাত সেম হবে, মানে এখানে CM:DN যেটা হবে অবশ্যই CE:DE হবে, মানে CM:DN ইজ ইকুয়ালস টু হচ্ছে C বলতে M1 আর D বলতে হচ্ছে M2। তাহলে এখন দেখো CM:DN সমান যে M1:M2 এই মানটা যদি এই পাশে বসাই দেই তাহলে যেটা দাঁড়াবে হচ্ছে
দুইটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা হচ্ছে এই যে সিডি রেখা এবি রেখা সিডি রেখাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেই অনুপাতের সমান হবে।